This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। আটটার শুরুতেই বাংলাদেশের কথা বলেছিলাম, আর 8:30টায় বাংলার কথা বলবো। এক গানের অনুষ্ঠানে বাংলা গান শুনবো না বলে উঠলেন এক দর্শক। তারপর শুনতে হলো বাংলায় জবর জবাব। হয়তো আপনিও দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, গায়ক ইমন চক্রবর্তীর এক অনুষ্ঠানের ভিডিও। বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? তোর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। শীতের সন্ধ্যের এক টুকরো ছবি দিয়ে শুরু করলাম আজকের ঠোঁটকাটা স্পেশাল। আজ ঠান্ডা আমেজটাও একটু বেশি, তবে উত্তাপ আছে, কারণ বঙ্গ রাজনীতি আছে। সেই উত্তাপ উপভোগ করুন। হাইলি সাসপিশিয়াস লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু জানতে পারলে নির্ঘাত কথাটা বলতেন। মমতা বনাম অভিষেক হাই পিচ থ্রিলার। অভিষেক ঘনিষ্ঠদের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো, অভিষেককেই করে দেওয়া হলো জাতীয় মুখপাত্র। অভিষেক সাংসদদের নিয়ে বৈঠক করার পরেই মমতা বলে দিলেন তিনি দলের চেয়ারপারসন। মমতার গড়ে দেওয়া কমিটিকে কার্যত চ্যালেঞ্জ করে বসলেন অভিষেক। দলের রদবদল আটকে থাকায় প্রকাশ্যে অসন্তোষ জানালেন। টান টান উত্তেজনা। এর মধ্যেই জহর সরকারের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত ঋতব্রত ব্যানার্জিকে প্রার্থী করলেন মমতা ব্যানার্জি। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত। আমি নিজের ভাষায় বলতে চাইছি না, মানে আমরা বাঙালিরা যেহেতু রবীন্দ্রনাথই আমাদের জাতির নাম, তো রবীন্দ্রনাথের ভাষায় আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলতে চাই, তব চরণে নত মাথা। এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন, আমি তার জন্যও ইংরেজিতে যাকে বলে আমি টাচ। আমি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বলছি যে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। তিনি আমাকে যে সুযোগ করে দিয়েছেন আবার পার্লামেন্টে কাজ করবার, তার জন্যে কৃতজ্ঞতার কোনো ভাষাই যথেষ্ট নয়। এবার একটা পোস্টের ছবি দেখাই। ঋতব্রতকে মনোনয়ন দেওয়ার পরেই অভিষেক ব্যানার্জির টুইট, মানে এক্স পোস্ট। কেউ প্রার্থী হওয়ার পর তার এমন লম্বা গুণকীর্তন করতে অভিষেককে খুব একটা দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল। আপনি তো ঋতব্রতর কথাও শুনলেন, মমতাময় কথা, অথচ তিনি অভিষেক ঘনিষ্ঠ বলেই নাকি পরিচিত। ঋতব্রত বললেন আবার সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়ার কথা। আগেও রাজ্যসভারই এমপি ছিলেন ঋতব্রত। মাত্র 34 বছর বয়সে তাকে এমপি করেছিল সিপিএম। কোন দল সিপিএম, ও ঋতব্রত সিপিএম করেছিলেন, সিপিএম এর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। তো এখন সিপিএম ওকে বদনাম দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা করেছে। সিপিএম কেন খারাপ সেটা ঋত আরো ভালো করে বলতে পারবে, বা সিপিএম এর কোন কোন নেতা ওর বিরুদ্ধে কি কি চক্রান্ত করেছিল। একটা কথা শুধু বলতে পারি যে আমাদের রাজ্যে সিপিআইএম যারা নিজেদের বামপন্থার ব্র্যান্ড মনে করে, তো সাইনবোর্ড থেকে তো ভিজিটিং কার্ডও তো ভালো, এখন তো পোস্টাল স্ট্যাম্প।
যে জায়গায় ছিলেন জওহর সরকার, সেখানে জওহর সরকার পদত্যাগ করেছেন নৈতিক কারণে, এবং সেই জায়গায় গিয়ে অনৈতিক মানুষকে ওরা প্রার্থী করেছেন। তৃণমূল তাদের প্রার্থী চয়নের যে সংজ্ঞা তা পরিষ্কার করে দিয়েছেন, এটা ওদের গৌরব ব্যাপার, ওরা ভালো করেছেন। দিল্লিতে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল এসএফআই এর সেই সময়ের সাধারণ সম্পাদক ঋতব্রতর বিরুদ্ধে। উত্তরবঙ্গের এক ভদ্র মহিলার অভিযোগের ভিত্তিতে সিপিএম ঋতব্রতকে বহিষ্কার করেছিল। সেসব এখন অতীত। তৃণমূলী ঋতব্রতর বর্তমান। ঋতব্রত রাজ্যসভা ছিল, আবার রাজ্যসভায় গেলেন। কুণাল ঘোষ রাজ্যসভা ছিলেন, কুণাল ঘোষ যাবেন না? দেখুন, এগুলো সব প্রত্যেকের জীবনের কখনো কখনো কোনো কোনো বিষয়ে প্রায়োরিটি থাকে। তা এখন প্রত্যেকটা বিষয়ের দলের একটা চূড়ান্ত সিদ্ধান্তর বিষয় থাকে। দেখতে হবে দল যাকে নির্বাচিত করছেন তিনি যোগ্যতম এই মুহূর্তে না যোগ্যতম নয়। নিশ্চিতভাবে অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুধু আমার থেকে কেন, আরও অনেকের থেকে অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের থেকে অনেক এগিয়ে তার পারফরমেন্স। কুণাল ঘোষের এই কথাগুলো বলতে কি মনের মধ্যে সামান্য হলেও চিনচিন করেনি? কারণ কুণাল ঘোষের নাম নিয়ে রাজ্যসভার টিকিট পাওয়ার জন্য কম জল্পনা তো হয়নি। কিন্তু কুণাল ঘোষের শিকে ছিঁড়ল না, শিকে ছিঁড়ল ঋতব্রতর। কুণাল ঘোষের শেষ কথাটা শুনলেন? পারফরম্যান্স, যে কথাটা বারবার বলেন অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? অভিষেকের কাছের লোককে প্রার্থী করলেন মমতা ব্যানার্জি। ব্যাপারটা ঠিক কি হচ্ছে বোধহয় ধরতে পারছেন না বিরোধীরা, তাই তারা প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু কেমন ঝাঁঝিন। তৃণমূল কংগ্রেস কি দিয়ে রান্না করবেন? পুরনো তেঁতুল ব্যবহার করবেন না কাঁচা তেঁতুলের চাটনি খাবেন, সেটা তৃণমূলের ব্যাপার। ঋতব্রত হচ্ছে, তাকে আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম। এর মধ্যে আর এক কাণ্ড, আর একটা ছবি দেখুন। আইপ্যাকের এখনকার প্রধান প্রতীক জৈনও ঋতব্রতকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। অনেকটা অভিষেকের ভাষাতেই প্রতীক জৈনও লিখেছেন, কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফল মিলবেই। এই আইপ্যাক সম্পর্কে দিন কয়েক আগে দলের এমএলএদের বৈঠকে মমতা ব্যানার্জি বলেছিলেন, ওসব প্যাক ফ্যাক জানি না। মমতা ব্যানার্জি স্পষ্ট বলে দেন তিনি দলের চেয়ারপারসন। শুধুমাত্র এই ভোটকুশলী সংস্থাকে নস্যাৎ করলেন না, আসলে দলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা যে দলীয় অনুশাসন তাকেও কোথাও নস্যাৎ করলেন মমতা, এবং সমীক্ষক সংস্থার কাছে মুখ খুলতেও বারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা স্পষ্ট করে দিলেন, 2026-এর আগে ছাত্র, যুব এবং দলের সংগঠন তার সমস্তটারই শেষ কথা তিনি। আপনি যে এতদিন ধরে তৃণমূল করছেন, আপনি কখনো এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন যে আমি চেয়ারপারসন? এটা সম্পূর্ণ দিদি নিজস্ব ব্যাপার, এই বিষয়ে আমরা কি বলব? মানে প্রার্থী হওয়ার পর ঋতব্রত কেবলই মমতাময়। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অলরেডি যেটা শুরুতেই বলেছি আর কি, উনি আমাদের সর্বময় নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, আমাদের নেত্রী, সবার নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবর্তন করেই হচ্ছে বাংলার মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ। গতকাল যে একটা ইন্টারভিউ হয়েছে, অঙ্ক বড় কঠিন, মানতেই হবে। কে যে কার সঙ্গে, কোন শিবিরে কার কাছের লোক চট করে বোঝা মুশকিল, আর এটাই তো রাজনীতি। ঋতব্রত আপাতত মমতাময়, তিনি আবার রাজ্যসভায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। গতকালই একটি সাক্ষাৎকারে মমতা ব্যানার্জি বলেছেন তার উত্তরসূরি সম্পর্কে। একবারও কিন্তু উত্তরসূরি নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক ব্যানার্জির নাম নেননি। মমতার জবাব কি ছিল? উত্তরসূরি ঠিক করবে দল, দল যৌথ পরিবার, তারা ঠিক করবে। দল তো কারো একার নয়, আমি একাও কেউ নই, আমার সঙ্গে অনেক সঙ্গী সাথী আছে। মনে রাখবেন,
মানুষকে ছাড়া দল হয় না, আর দল দলীয় কর্মীদের ছাড়া হয় না। আমি যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয় হয়। আমি নয়, আমরা কথাটায় বিশ্বাস করি। আমাদের দলের যারা আছে তারা ঠিক করবে। মাস 8 আগে ঠিক এই কথাটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের চ্যানেলে। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ম্যাচিওর্ড একটা পরিণত রাজনীতিবিদ, এক দক্ষ সংগঠক। তো তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন? এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সোলজার, ছোট্টবেলা থেকে আমি তৈরি করেছি। বলতেই পারেন তাহলে গতকাল মুখ্যমন্ত্রী আর নতুন কি বললেন? আরে এর মধ্যে অনেক জল যে গড়িয়ে গেছে। মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলছেন দলে অভিষেককে কোণঠাসা করা হচ্ছে। বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে? হুমায়ুনকে শোকজ করা হয়েছিল। উত্তর দেওয়ার পরও একজন এমএলএ বলছেন টাকা নিয়ে পঞ্চায়েতে টিকিট বিলির কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েও কাজ হয়নি। এখানে দলের মধ্যে বিভাজন আছে। এখানে নেতৃত্ব দিয়েছে বা ব্লক সভাপতির দায়িত্ব নিয়ে যারা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিল, সবাই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল, তারপরেও জয় তাদের হয়েছে। এমএলএর কোনো কথা খাটেনি। লাইনের বল পেয়ে এবার খেলার চেষ্টা করলেন বিজেপির এমপি, সঙ্গে আবার মিশিয়ে দিলেন খানিকটা ধোঁয়াশা। তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটা আছে, মানে অদূর ভবিষ্যতে এই রাজনৈতিক দলটা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যেতে পারে। দল তৈরি করেছেন মমতা ব্যানার্জি, জন্মদাত্রী তিনি, 294টা কেন্দ্রের মুখ তিনি। তার দলের কে উত্তরাধিকারী হবে তিনি ঠিক করবেন, তার পরিবারের লোক হবে, এটা সকলের জানা। এটা নিয়ে আবার বিতর্ক, সেটা নিয়ে স্টেটমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, অভিভাবক। তার মুখটাই তৃণমূল কংগ্রেসের মুখ এবং তার মুখটাই আজ বাংলার মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেনারেশন তৈরি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনারা যে ধরনের বিষয়গুলো কখনো তুলনামূলক, কখনো সংঘাতমূলক, আমরা সেরম কিছু দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা পরিবার। কুণাল ঘোষ কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি। ঋতব্রতকে প্রার্থী করার ব্যাপারে কুণালের কথাটা শুনুন। তো বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের অন্যতম যোগ্যতম প্রার্থী হিসেবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করেছেন। কুণাল ঘোষের কথায় শুধুই মমতা, কোথাও অভিষেকের নাম নেই। অথচ কুণাল ঘোষকে কিভাবে কথা বলতে শোনা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। এখন কুণালের কথায় শুধুই মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক শব্দটা বিলকুল বাদ। মমতা বন্দ্যোপাধ্যায় তো দলের মুখ এবং শেষ কথা, এটা তো স্বাভাবিক ব্যাপার। গোটা দলই বলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তো সেটাই বলেন, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি শেষ কথা, সেটা আগেও জানা ছিল, এখনো তাই আছে। তৃণমূলে একটাই আছে যে মমতা ব্যানার্জি প্রথম এবং শেষ কথা। তৃণমূলে না এটা প্রবাদের মতো। তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু এখনো মমতা ব্যানার্জি শেষ কথা হয়ে থাকলে কুণাল ঘোষ, সৌগত রায়দের সে কথা নতুন করে বলতে হচ্ছে কেন এত বছর পর? সেনাপতি অভিষেক এই কথাটাই বা উড়ে গেল কেন? গত কয়েকদিনে মমতা নিজেও কেন বার দুয়েক অন্তত মনে করিয়েছেন তিনি চেয়ারপারসন। যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি, লোকসভা এবং রাজ্যসভায়। আপনি যে এতদিন ধরে তৃণমূল করছেন, আপনি কখন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন যে আমি চেয়ারপারসন? এটা সম্পূর্ণ দিদি নিজস্ব ব্যাপার, ইচ্ছায় আমরা কি বলবো। মানে
রাজনীতিকরা কোনো কথা এমনি এমনি খরচ করেন না, খুব দামি কথাগুলো, প্রতিটা শব্দ, সব কথার মানে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের সর্বোচ্চ নেত্রী যখন বারবার বলছেন আমি চেয়ারপারসন, তখন বুঝে নিতে হবে বলার দরকার আছে, বলার দরকার তিনি মনে করছেন। দেখুন, আর কেউ মানুক না মানুক, পাবলিক তো চোখে ঠুলি এঁটে নেই, পরিষ্কার বুঝতে পারছে তৃণমূলে আড়াআড়ি ভাগটা পরিষ্কার। তবে এটা যদি ওপর তলায় হয়, নিচের তলায় হতে সমস্যা কোথায়? দলাদলি এমন জায়গায় জানেন খুনোখুনি পর্যন্ত হচ্ছে। আবাসে এমন বিদ্বেষের আগুন জ্বলছে যে দাদাকে খুন করতে হাত কাঁপছে না ভাইয়ের। তৃণমূলকে মারছে, দুজনেই দাদা ভাই তৃণমূল করেন। উলুবেড়িয়ায় তাই অভিযোগ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন। অভিযোগ কার বিরুদ্ধে? তারই খুড়তুতো ভাই আর তার দলের বিরুদ্ধে। কারণ ওই আবাস ঘর একখানা, দুর্নীতি। মৃত সমীরণ পণ্ডিতের খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিতের নাম কাটা গিয়েছিল আবাসের তালিকা থেকে, আর তাই নিয়েই যত আক্রোশ, গন্ডগোল চরমে। ফল চোখের সামনে। ঘটনায় ৩ জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত বিকাশ পণ্ডিত ফেরার। কিন্তু প্রশ্ন হলো, তার নামটা কাটা গেল কেন? কোনো দুর্নীতি, নাকি সে যোগ্য ছিল না? কারণ কি? বিকাশ পণ্ডিতের বাড়ির চারদিকে প্রায় 6 ফুট উঁচু দেওয়াল, এবং যে দেওয়ালের উপর আমি বসে রয়েছি, আমাকে এই দেওয়ালের উপর উঠতে হয়েছে এই বাড়িটা দেখার জন্য। তার কারণ বাড়ির 2টো গেট সম্পূর্ণরূপে বন্ধ। এই বিকাশ পণ্ডিত এবং তার পরিবার পলাতক। এলাকার কেউ কেউ বলছেন সে তৃণমূল কংগ্রেসের সমর্থক, আবার অনেকে বলছেন আসলে সে বিজেপির সমর্থক। অর্থাৎ রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই পেল্লাই বাড়ি বলা চলে। তারপরে তার পাশে আবার একটা বাড়ি বানানোর জন্য নাকি নাম তোলার কথা তিনি ভাবছিলেন, নাম উঠে গেছিল, পরবর্তীকালে নাম বাদ যায়, এবং সেই নাম বাদ যাবার প্রতিহিংসাতেই খুন করা হয় সমীরণ পণ্ডিতকে। তার স্ত্রী দাবি করছেন তার গায়ে 50টা আঘাতের চিহ্ন ছিল, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এর ঘর আবাস যোজনার ঘর বেরিয়েছে না, এসব ঘরের নাম তুলে রেখেছিল, এখন ওরা কাটাকাটি করতেছে, এর নাম দিয়ে কাটাচ্ছে, বলে ও কেটে দিয়েছে, বলে ওই নিয়েই মেরেছে আমার ঠাকুরকে। আমার ঠাকুর আগে টিএমসির মেম্বার ছিল 2018 সালে গো, এখন মেম্বার ছিলুনি। আমরা ফাঁসি চাই, আমার বাবাকে অনেক কষ্টে মেরেছে, আমি যখন যাচ্ছি আমার বাবাকে মেরে সঙ্গে সবাই তরলে চলে যাচ্ছে, আমি ওদের ফাঁসি চাই। চোখের জল ছাড়া আর কি বাকি থাকলো? ভাই ভাইকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ছুরি ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে ফেললো, অভিযোগ তাই। ও বাবারে আমাকে মেরে ফেলো, বাঁচা গো, বলতে আমরা 3 মায়ে বেটা ছুটিছি গো, দেখি না বনে জঙ্গলে পড়ে আছে গো। ও আমার ছোট মেয়ে বলছে কাকা তুমি কোথায়? বলে আমি এই তো এখানে, আমি আর বাঁচবুনি গো, ওটা গায়ে এইগুলো কিছু নেই গো, পিঠে ডানায় এরাম মনে 2টো ওনা ঢুকে যাবে, এখানে মাথায় পুরু নেই, আর এইগুলো পুরু ঝুলতেছে এই চতুর থেকে গো। 2018 থেকে 2023 মৃতের স্ত্রী রানুবালা মণ্ডল স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন। তাই কি রাগ বিকাশের? আবাসের তালিকায় তার নাম কাটা যাওয়ার পিছনে এদের হাত দেখেছিলেন তিনি। বিশাল এক বাড়ি রয়েছে, তবু আরো চাই, আরো। আর তাতে মদত দিতে হতো দাদাকে। না দেওয়ায় ঘরের লোককে মারতেও দুবার ভাবতে হলো না। আসলে লোভ এমনই, সরকারের টাকা তো। আচ্ছা, আবাসে কত পাওয়া যায়? কেন এমন করছেন নেতারা? 1,20,000 টাকা 3 কিস্তিতে। যার পেল্লায় বাড়ি রয়েছে, যিনি তৃণমূল নেতা, এলাকায় প্রভাব রয়েছে, ওই 1,20,000 টাকাও ছাড়তে পারছেন না, সেটাও চাই। এরই ফল হাতে নাতে মিলছে। আর আইন শৃঙ্খলা কোথায়? এই প্রশ্নে যাওয়া তো বৃথা। এগুলো কোনো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা। এই যে খুন জখম, এগুলো তো কোনো সমস্যার সমাধান নয়। ফলে এই ঘটনাগুলো পুলিশ প্রশাসন দেখছে, এখানে দলের কোনো সম্পর্ক নেই। এর মধ্যে অনেক ইকুয়েশন থাকতে পারে। একটা যেটা কাहीं পে নিগাহে কাहीं পে নিশানা, কার উপর কিসে রাগ আছে, কোনো ব্যক্তিগত কারণ, অন্য একটা ইস্যু রটিয়ে দিয়ে কে কাকে মারছে,
এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো পুলিশ প্রশাসন দেখছে। আবার সেই বিচ্ছিন্ন তত্ত্বে চলে গেলেন কুণাল ঘোষ। তিনি যাই দেখেন আশপাশে, যে কোনো ঘটনায় যদি শাসকের দিকে আঙুল ওঠে, কুণাল ঘোষ দেখতে পান বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা। কত লম্বা তালিকা! বিচ্ছিন্ন নয় যেগুলো, তার তালিকা বরং ছোট, তাই না কুণাল বাবু? আবাসের ঘর পাওয়ার, ঘর না পাওয়ার রাগে খুন করতে হাত কাঁপছে না, এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। আর একটা তো দেখাই না, রোজ আবাসের কীর্তি আরো আছে, তবে এটা উল্টো ঘটনা, উলট পুরাণ বলতে পারেন। এ রাজ্যেই মিলেছে সেই উদাহরণ, পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। সেখানে মাটির বাড়িতেই থাকেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য অমর মান্না। তাহলে একটা আবাসের তালিকায় তিনি যোগ্য হিসাবে নাম দিতেই পারেন, ঘর পাওয়ার যোগ্যতা তার রয়েছে। তবু তিনি কি করেছেন জানেন? না বলে দিয়েছেন, বলেছেন আর চাই না। দেখুন একবার বাড়ির অবস্থাটা দেখুন, পটাশপুরের ওই বাড়ি যেখানে পঞ্চায়েত সদস্য থাকেন। যে কোনো দিন বাড়িটা ভেঙে পড়বে, এটাই অমর মান্নার বাড়ি। ভাঙাচোরা, ধসে পড়ার জোগাড়, বৃষ্টি হলেই তো মাথার ওপর খড়ের চাল বেয়ে জল ঝরে, ভেসে যায় বাড়ি। অথচ এখানেই স্ত্রী, সন্তান, ভাইদের পরিবার নিয়ে মোট 11 জন থাকেন। তবু তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য আবাসের বাড়ি নিতে নারাজ। কেন? শুনুন তার মুখেই। আমি খুব দুঃখিত, আমি অপরজনের পঞ্চায়েত হিসাবে দায়িত্ব নিয়ে অপরজন্য বাড়ি তৈরি করে দিতে পারিনি, তাই আমার বাড়ি হওয়া সত্ত্বেও আমি সেই বাড়িটা বাতিল করছি। বাড়ি আমার পরিবর্তে যে সমস্ত পাওয়ার যোগ্য গরিব ব্যক্তি আছে ওনাদের দিয়ে দিলে আমি খুব খুশি হব। কুণাল বাবু, এটাকে বলে বিচ্ছিন্ন ঘটনা। যোগ্য হয়েও তিনি না বলছেন, এটা বিচ্ছিন্ন, তাই না? পাশে মানে যারা এই পঞ্চায়েত সদস্যের আশপাশে থাকেন তাদের পাশে দাঁড়াতেই অমরবাবুর এমন সিদ্ধান্ত। স্থানীয় নেতারাও কলার উঁচু করে এখন বলতে চান, এই তো চাই। উনি ভেবেছেন উনার বুথ এলাকায় আগে এলাকার মানুষের যাদের ভোটে উনি জয়ী হয়েছেন আগে উনাদের ডেভেলপমেন্ট করবেন, তারপরে উনার যদি প্রয়োজন হয় উনি উনারটাই করবেন। না, ওইখানে দেখা গেল উনার বাড়ি কিন্তু মাটির বাড়ি পাওয়ার যোগ্য, সে জায়গাটা না নিয়ে ফিরাচ্ছে। দেখুন সার্ভেতে কিছু দুস্থ গরিবের বাড়িও কেটে গেছেন, তাই উনি চেয়েছেন আগে এলাকার মানুষের হোক, তারপর উনার হোক। জবরদখল কি শুধু আবাসের বাড়ি? মালদার হরিশ্চন্দ্রপুরে জমি জবরদখলের অভিযোগ, একটা ছবি দেখাবো। জমি দখলে বাধা দেওয়ার চেষ্টা, মার মেয়ের, তারপর মার মেয়েকে মাটিতে ফেলে কি মার। জমিটা হলো আমার জমিনটা, আমার 50 বছর জমিনটা হলো খাওয়া, ওই এই নিল জমিনটা, একটা মোটে পাশের জমি নিল, আমার রোডের কাছে ওই পিছন দিকে আছে, ওখানটা ওই সামান নিবে জমিনটা। জমি দখল করতে এসছে, ইট ফেলছে, ইট ফেলে ঘর দেওয়ার চেষ্টা করছে। আমরা আত্মহত্যা গেছিলাম আর মারধর করলো আমাকে, দিদিকে, মাকে, জামা টামা ছিঁড়ে দিয়েছে সব। মা মেয়ে দুজনেই হাসপাতালে। তবে এই ঘটনায় গ্রেফতার হয়েছে তৃণমূলেরই সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি। তৃণমূলের অঞ্চল সভাপতিও মানছেন দলের একাংশের মদতেই মাফিয়াদের বাড়বাড়ন্ত। তো মাফিয়া রাজ বাড়ছে, এটা আপনি মানছেন তো? অবশ্যই। হরিশ্চন্দ্রপুরে জমি দখল, ওদের না, আমাদের দলের নাম ভাঙিয়ে এরা এই কাজগুলো করছে। এখানে জড়িত আছে প্রাক্তন সভাপতি, সহকারী সভাপতি যে ছিল হাসান আলী, উনিও জড়িত আছেন এখানে, প্রকাশ্য ওনার ফুটেজ আছে আমাদের। আচ্ছা, এদেরকে মদত কারা দিচ্ছে? মদত দিচ্ছে এক শ্রেণীর নেতা যারা আছে, আমাদের নাম ভাঙিয়ে টাকা কামাই করার জন্য মাফিয়াগিরি করছে তো, অবশ্যই করছে, এটা প্রকাশ্য, সবাই জানে। তারা শুধু এই যে রাজনীতিটা করে যাচ্ছে, মা মাটি মানুষের সরকারের যে রাজনীতিটা, মমতা ব্যানার্জি বলেছিল মা মাটি মানুষের সরকার, মায়েরা সুরক্ষিত নয়, মাটিও নয়, মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয়। যে কথাটা আমাদের বলার কথা আমরা বলে এসেছি, এখন তৃণমূলের অঞ্চল সভাপতি 20 বছরের পঞ্চায়েতের সদস্য পঙ্কজ দাস বলছে, তাহলে আমাদের কথাটা যে বাস্তব সত্য এটা প্রমাণিত হচ্ছে।
এই দখলদারিতেই মন প্রাণ, তাই আসল সমস্যার দিকে নজরই যায় না। দেখুন এবার, যে রাঁধে সে পাহারাও দেয়। পরীক্ষা চলছে, তাই রাঁধুনির বাড়তি দায়িত্ব। মধ্যশিক্ষা পর্ষদের সব স্কুলে এখন পরীক্ষা চলছে। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার শ্রীপুর জুনিয়র স্কুলও তেমনই একটা স্কুল, কিন্তু এখানে ছবিটা আলাদা। দেখুন আগে। এখানে দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। পরীক্ষার হলে পাহারা দিচ্ছেন যিনি, তিনি ওই স্কুলেরই মিড ডে মিলের জন্য রান্না করছেন। কিন্তু কেন? আপনি পরীক্ষা হলের মধ্যে কি করছেন? পরীক্ষা হচ্ছে সেজন্য সাহায্য করছি স্যার। গার্ড দিচ্ছেন? হ্যাঁ, গার্ড দিচ্ছি। কেন? স্যারের অসুবিধা আছে সেজন্য আমি গার্ড দিচ্ছি ওদেরকে। টিচার বলতে আমি একাই, পার্মানেন্ট কোনো টিচার নেই? পার্মানেন্ট কোনো টিচার নেই। তো রুমে 4খানা ক্লাসের পরীক্ষা চলছে। সমস্যা তো টিচার নেই, আমি একা সামলাচ্ছি। কাউকে মাঝে মাঝে হেল্প নেই, এই বিশেষ করে রাঁধুনিদেরকে হেল্প নিতে হয়। অন্তত 2জন টিচার চাইছি যাতে স্কুলটা চলে ভালো, পার্মানেন্ট টিচার চাইছি। ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিযানের ডাক বিএনপির যুব সংগঠনের। ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের আগের দিন অভিযানের ডাক যুব দলের। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।